বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সভা পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে কিন্ডারগার্টেন আমার প্রিয় শিক্ষকবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ডাকা হয়েছে এই কারণে, প্রথম কারণ হলো যে 12 তারিখে নির্বাচন। আপনারা প্রায় সবাই ভোটার, অনেকে হয়তো নির্বাচনের দায়িত্বও পাবেন। আমি একজন প্রার্থী। তো আপনি এবারে নির্বাচনে স্লোগান হলো আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব। আমার ভোট আমি দেব, যোগ্য প্রার্থী দেখে দেব। তো আপনি বিদেশে যেগুলা নিয়ম আছে, যে বিভিন্ন প্রার্থী বিভিন্ন চ্যানেলে আসবেন, কথা বলবেন, আপনি যাচাই বাছাই করবেন যে কাকে আপনাদের পাশে থাকলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কাকে নির্বাচিত করলে আপনাদের সমস্যার সমাধান হবে, কাকে এলাকার জন্য আপনি মনোনীত করবেন। তো সেটা জানতে হলে তো তাদের কথা শুনতে হবে, এবং তাদের সম্বন্ধে অনেক কিছু না জানলে মুখে মুখে শুনে তো আপনি আপনার মূল্যবান ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারেন না। তো সেই সুযোগের জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। আমি পর্যায়ক্রমে আগামীকাল আছে 5 নম্বর ওয়ার্ডে কিন্ডারগার্টেন টিচারদের আমার বাসায়। আমি ইতিমধ্যে বিউলিয়া ইউনিয়নে কিন্ডারগার্টেন টিচারদের সাথে মত বিনিময় করেছি, সাবা ইউনিয়নে কিন্ডারগার্টেন টিচারদের সাথে, পাতুলিয়া ইউনিয়ন, ধামসোনায় গাদিরচটে টিচারদের সাথে করেছি, সামনে আছে ভাদাইলে এলাকার টিচারদের সাথে। আমরা আরও শিমুলিয়া টিচারদের সাথে প্রোগ্রাম করার আমাদের একটা হয়ে গেছে, আর একটা আছে। আপনারা একটা অ্যালাইড পিপল, আপনাদের অনেক স্টুডেন্ট, আপনারা সমাজে গণ্যমান্য ব্যক্তি, আপনাদের দিকে অনেকে তাকিয়ে আছে, অনেক অভিভাবকরা আপনাদের মতামতের উপর ভরসা করে তারা তাদের সিদ্ধান্ত নেয়। তা আপনি যদি ঠিকমতো না জানেন যে কাকে ভোট দেওয়া উচিত, কে যোগ্য, তা আপনি মতামত দিবেন কি? তো সেই কারণে আমরা ভাগ করে, কারণ আপনাদের কিন্ডারগার্টেন তো অনেক, মোর দেন 1000 কিন্ডারগার্টেন। এবং আমাকে যদি বলেন যে টিচার কত চান, আমি বলবো 12,000-13,000 টিচার আছে এই ঢাকা 19-এ। এবং আরও মজার ব্যাপার হলো যে আপনাদের নেতৃত্বে কুন্দলের জন্য আপনাদের অ্যাসোসিয়েশন হয়েছে 12, 13, 14টা, এবং 1.5 বছর পর অ্যাসোসিয়েশন বাড়বে বলে আমার ধারণা। আবার সবাইকে একত্রীভূত করার জন্য আপনারা আবার একটা ফেডারেশন করেছেন, সেটাও কতদিন তাদের দক্ষতা যোগ্যতা নিয়ে কাজ করতে পারবে সেটা আপনারাই জানেন, আমি যেহেতু এই সংগঠনের সাথে না। আর একটা হলো যে এখানে আমার কিছু কথা আছে, কিছু ভিডিও প্রেজেন্টেশন হবে। আর একটা নতুন জিনিস আপনাদের দেখার জন্য ডেকেছি, সেটা হলো এই 5ই আগস্টের পরে দেশে একটা পরিবর্তন হয়েছে। ভোটারদের কিন্তু অনেক সচেতন হয়েছে, এবং এই যে ছাত্র শ্রমিক জনতা জীবন দিলেন, রক্ত দিলেন, 1400 শহীদ হলেন, 24,000 আহত, 1 হাত নাই, 1 পা নাই, 2 হাত নাই, 2 পায়ে নাই, পঙ্গু, অসুস্থ, স্বাভাবিক জীবনে ফিরতে পারে নাই। এদের রক্ত, এদের এই কন্ট্রিবিউশন তো ব্যর্থ হতে পারে না। আমাদেরকে পরিবর্তন হইতে হবে। সব সেক্টরে উন্নতি হয়েছে কিংবা হওয়ার কথা ছিল, কিন্তু পলিটিক্যাল কারণে যারা দেশটা পরিচালনা করে তাদের কোনো উন্নতি হয় নাই। এখন দেখেন, আপনাদের এক জায়গায় ডাকে, আপনাদের 2 ঘন্টা বক্তৃতা শুনতে হয়। এটা কোনো মানে আছে? কেন বক্তৃতা শুনবে? তুমি কে? তুমি এনে 5 মিনিট বক্তৃতা দিবা? তোমার বক্তৃতা শোনার জন্য তো আসে নাই। যার বক্তৃতা শোনার জন্য আছে সে বলবে 10 মিনিট। তোমার পলিটিক্যাল পোস্ট আছে, তোমাকে পরিচয় করায় দেওয়া হবে। এই বক্তৃতা, এই সিস্টেম থাকবে না। আমি আপনার কথা দিলাম, যে কোনো অনুষ্ঠান 30-40 মিনিটের বক্তৃতা অবশ্যই হবে। ফুল দেওয়া বন্ধ করে দিছি আমরা। কিসের ফুল? একটা প্রতিষ্ঠান থেকে 10,000-20,000 টাকা আপনি ফুল কিনবেন, এই ফুল কি কাজে আসে? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। চেনা বামনে পৈতা লাগে না। যে এমপি তাকে সবাই চেনে, তাকে ফোন দিয়ে নতুন করে সম্মানিত করা দরকার নয়। তারপর কি স্টুডেন্ট দিয়ে আপনি 2 ঘন্টা ধরে দাঁড় করে রাখবেন রোদে? এটা একটা এমপি করতে পারে? সে এমপি যদি লেখাপড়া জানে, সে এমপি যদি মানে একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করে মানুষের কল্যাণের কথা বলে, সে কেমনে একটা 5
6, 7, 8, 9, 10 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এদেরকে 1 ঘন্টা মানে প্রখর রোদ্রের মধ্যে দাঁড় করে রাখবেন, তাও ঠিক না। উনি আসিতেছেন, ওরা দাঁড়িয়ে আছে, এইসব চর্চার দরকার নাই। এমপি সাহেবরা যাবেন একটা স্কুলের প্রধানের রুমে, সে হেডমাস্টার হোক প্রিন্সিপাল হোক, তার রুমে চা খাবেন, ওরা অডিটোরিয়ামে থাকবে কিংবা বলে হল রুমে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এত সম্মান দেওয়া তো দরকার নাই। লেখাপড়া বন্ধ করে ওই দিন উনি যতক্ষণ না আসবে ক্লাস চলবে। এই চেঞ্জগুলো না করলে এটা হবে না। আর সমস্ত এই যে আমি আপনাদের কথা দিলাম, মঞ্চে কোনো চেয়ার থাকবে না, আমি যদি এমপি হতে পারি এখানে থাকবে। এখানে সুবিধা কি, ধরেন আমি একটা কথা বলতেছি, একটা জরুরি ফোন আমি এখানে নিচের থেকে বসে রিসিভ করতে পারছি। মঞ্চে বসলে তো সবাই আমাকে ফলো করতেছে, অনেকে ভিডিও করতেছে, কাশি দিলেও হিসাব করতে হয় আমার, আস্তে করে 2 হাত তুলে অনেক কেয়ারফুল থাকতে। এখানে তো এত কিছু দরকার নেই। তারপর আমি 2-1 জনকে বাদ দিব না দিব, আর মঞ্চে একবার 10-15 জনে ডাকছেন, ওদের মঞ্চে বক্তৃতা না দিলে তো যারা অনুষ্ঠান করছে তাকে 12টা বাজিয়ে দিবে। তো এখান থেকে 1-2 জন বক্তৃতা দিবে, সমস্যা কি? তো এই কালচারগুলো আমাদের চেঞ্জ করা এখনই সময়। অনেক দিছি, অনেক যন্ত্রণা আমরা মানুষকে দিছি। হ্যাঁ, আমি শিক্ষিত, কিন্তু আমার কাজ কারবার মধ্যে কোনো শিক্ষিত নেচার নাই, এটা তো হইতে পারে না। আমি আজকে আমার ওয়াইফকে অনেক কষ্ট করে পটে আনছি যে শোনো, আমাদের কথাবার্তা রাজনীতিবিদদের মাটির সাথে মিশিয়ে দিছে আগে সরকার, শেখ হাসিনা নিজেও মিশে গেছে, আমাদেরকে মিশিয়ে দিছে। এখন আমাদের কথা বিশ্বাস করে না। আমাকে তো একটা পলিটিশিয়ান হিসেবে তকমা লেগেই গেছে। হ্যাঁ, আমি ডাক্তার হই আর না হই কিছু আসে যায় না, কিন্তু আমি তো রাজনীতিবিদ। এখন তুমি গিয়ে যদি একটু দিয়ে একটা কথাটা তো করলে আমার ভোট 2-4টা বাড়তে পারে। অর্ধেকের বেশি মহিলা, তাকে হাতে পায়ে ধরছি, সে আছে তোমার ইলেকশন 12 তারিখ পর্যন্ত আমি আসি তোমার সাথে, যে আজকে আসছে, সেও বলতে চাইলে 2-4 কথা বলতে দিব, সমস্যা নাই। আর তার উৎসাহ দেখে আমার ইমিডিয়েট ছোটো বোন সেও আসছে, তার মতিগতি বুঝতেছি না, সে আবার বলতে চায় কিনা আমার পরে দেখবো। আমি এখন আসল কাজে শুরু করি। আমি 1980 সালে মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি। 87 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS বাংলাদেশে মেডিকেল সায়েন্সে বেসিক ডিগ্রি, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি পাস করেছি। ওই সময় 10 BCS পরীক্ষা চলছিল, আমি পরীক্ষা দিলাম, পাস করলাম, সরকারি চাকরিতে যোগদান করলাম। প্রথম পোস্টিং কিশোরগঞ্জ ইটনাতে, তারপর 93 থেকে সাভারে মেডিকেল অফিসার হিসাবে, এখন যেটা 50 শয্যা হাসপাতাল, সেটা তখন 31 শয্যা হাসপাতাল ছিল, আমি যোগদান করি। কিন্তু 96 আমাকে চাকরি ছাড়তে হইলো, কারণ সরকারের নিয়ম বিধিবিধান হলো সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হইলে সরকারি চাকরি করা যাবে না। তা আমি স্বেচ্ছায় চাকরি ছেড়ে 96-এর জুন মাসে যে নির্বাচন হয়, 5ম সংসদ নির্বাচন, সেখানে আমি অংশগ্রহণ করি। 7ম সংসদ নির্বাচন অংশগ্রহণ করে জনগণ ভোটে বিজয়ী হই, এবং তারপরের নির্বাচনে আবার ওই সময় আমার সাথে ইলেকশন করেছিল ফিরোজ কবির এবং আশরাফুদ্দিন খানিমু। এরপরে বা 2001 সালে আবার আমি নির্বাচন করি, বিএনপি মনোনয়ন পাই, তখন আমার সাথে ইলেকশন করেছিল মোরাজ্জম। তারপরে নির্বাচন 2টা করেছি, সেই নির্বাচন ঠিক মতো করতে পারি নাই। এইবার আমি 5মবারের মতো ধানের শীষ পেয়ে নির্বাচন করছি। 12 তারিখে নির্বাচন। আমার বাবা 45 বছর, 43 থেকে 88 সাল পর্যন্ত আশুলিয়া, এবং পরে স্বাধীনতার পরে ওই ইউনিয়নটা ভাগ হয়ে যায়, আশুলিয়া ইয়ারপুর, পরবর্তীতে ইয়ারপুরে একটা না সে 9 বার চেয়ারম্যান ছিল, 7 বার আশুলিয়া, 2 বার ইয়ারপুরে। এবং উনি 79 সালে বিএনপি থেকে এই সাভারে এমপি হয়েছিলেন। আমার ছোটো ভাই দেওয়ান মোহাম্মদ মনিউদ্দিন বিপ্লব 2003 সালে প্রথমবারের চ্যাম্পিয়ন ইয়ারপুরে, 2011 সালে দ্বিতীয়বার চেয়ারম্যান, এবং 14 সালে সে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়। এটা আমার বোনের হাজব্যান্ড হুমায়ুন ভাই, আশুলিয়ার, 84 থেকে 2011 27 বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান, কিন্তু শেখ হাসিনা আমাদেরকে অনেকগুলো বছর, 15, 16, 17 বছর নষ্ট করে ফেলছে। তারপরও ভাগ্য ভালো যে আমাকে গুম করে নাই, আমাকে পিটে মেরে ফেলায় নাই। মামলা 53টি মামলা আছে, আরও 10-20টা ছিল, এগুলো খারিজ হয়েছে।
আর আমাকে মাত্র 3বার জেলে যেতে হয়েছে, কারণ এগুলা মিথ্যা মামলা তো। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পড়লে হাইকোর্টে জামিন দিয়ে দিত, তখন এসে আবার পালিয়ে পালিয়ে রাজনীতি করেছি। তা আমার একটা লাভ হয়েছে, শেখ হাসিনা এইসব অত্যাচার জুলুমে আমি জেলে বসে বই টই লিখছি। আমার এখন পর্যন্ত আমার 17টি বই আছে, তার মধ্যে 3বার জেলে গিয়ে 3টা বই, এবং আমার আত্মজীবনী আছে 1 জীবনে আমি, আমার জেল আমার গড়, জেল জীবনের কথা, আলো আধারে জেলখানা ভিতর ভাই, এগুলো সব জেলখানা নিয়ে বই। আর পৃথিবীতে আমি অনেক দেশ ভ্রমণ করেছি, 32টা দেশের মতো। সেখানে শত শত শহরে গিয়েছি 92 সাল থেকে, ম্যাক্সিমাম আমার পরিবার সাথে ছিল। তো এই ভ্রমণের ওপর অনেক বই আছে। আমার বাবাকে নিয়ে বাবার ছায়া বেড়ে ওঠা, সেটাও আছে। তা আমার খুব ইচ্ছা আজকে আমি নিয়ে আসছি যে একটা স্মৃতি হিসাবে আপনাদের প্রত্যেক শিক্ষককে আমি একটা একটা বই দিব, আপনারা পেয়ে যাবেন এই অনুষ্ঠান চলাকালীন। আর আমি 93-তে 1 বিঘা জমি দিয়েছিলাম সরকারকে, তারা স্কুল বানিয়ে দিয়েছে। এখন এটা সালেহা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা আশুলিয়া ইউনিয়নের শিখন্ডিয়াতে। 96 এমপি হওয়ার পর গ্রামের মানুষ ধরলো যেখানে 1930 সালে প্রাইমারি স্কুল হয়েছে জিরাবো গ্রামে, 61 সালে হাই স্কুল হয়েছিল। আমার বাবা এটা সবাইকে নিয়ে প্রতিষ্ঠা করেছেন যে এখন একটা কলেজ বানাইতে হবে। তা আমরা 12 বিঘা জমি দিয়ে সেই কলেজ করলাম। এটা একটি এমপিওভুক্ত কলেজ, জিরাবো দিস কলেজ, 500-600 স্টুডেন্ট সেখানে পড়াশোনা করে। 2003 সালে আমি একটি ল কলেজ করেছি সাভারে পৌরসভাতে, আপনারা অনেকে জানেন। আমরা বৈশাখী মেলা করেছিলাম জাঁকজমকপূর্ণভাবে। তো সেই ল কলেজে অনেকগুলো ব্যাচ, প্রায় 500-700 ল স্টুডেন্ট এখান থেকে পড়ে বেরিয়েছে। আর 2006 সালে ইয়াকো ইউনিয়নে নিশ্চিন্তপুরে দাওয়াইতিস উচ্চ বিদ্যালয় করেছি, ওখানে এবং সেটাও এমপিওভুক্ত প্রতিষ্ঠান, 500 স্টুডেন্ট পড়াশোনা করে। একটা মাদ্রাসা আছে আমাদের পরিবারে, এই মসজিদ, ঈদগাহ, হাসপাতালে যে প্রাথমিক কল্যাণ কেন্দ্র, পোস্ট অফিস, শ্মশানঘাট। যেহেতু আব্বা অনেক জমি মালিক ছিলেন, স্বাধীনতার আগে আমাদের 1400 বিঘা জমি ছিল। এখন তো ইলেকশন করলে অনেক জমি কমায় ফেলাইছি, ভাই বোনদের ভাগ করে দিছি, এখন আর নাই খুব বেশি। হ্যাঁ, তো সেজন্য আমাদের তো নিজের কামাইয়ের জমি না, তো বাবার কামাই। আমরা এই প্রতিষ্ঠানে আমরা শেষ পর্যন্ত 42 বিঘা জমি দিয়েছি নানা প্রতিষ্ঠানে, আমাদের এলাকার জমি আপনারা জানেন। তো আমি আর কিছু বলবো না, আমি কয়েকটা ভিডিও প্রেজেন্টেশনে দেখাবো।